হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। অবশেষে একটু দেরিতে হলেও আপনাদের দেওয়া কথা কিন্তু আমি ঠিকই রেখেছি। অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে যারা ভিডিওটি দেখা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো এখানে হচ্ছে আমি মরক পোলাও করব। এটা হচ্ছে আমার বাচ্চাদের সব থেকে পছন্দের খাবার। তো প্রথমে মরক পোলাও করার জন্য এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজটা বেরেস্তাটা করা নাই, আর আমি সবসময় করে রাখিও না। আমার কাছে মনে হয় টাটকা যদি একটু পেঁয়াজের বেরেস্তাটা করে নেওয়া যায় সেক্ষেত্রে সেটার স্মেলটা অনেক স্ট্রং থাকে। তো যার জন্য আমি যখনই রান্না করি একটু লেট হয়, বাট দেখা যাচ্ছে বেরেস্তাটা করে নিই। তো এখানে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সকালে জমিলাকে বলেছিলাম যে দুপুরের জন্য রান্না করবে না, আমার একটু বাইরে কাজ আছে, কাজটা সেরে আমি এসে দুপুরে রান্না করব। তো জমিলা হচ্ছে এখানে সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে। আমি হচ্ছে এখন রান্নাটা শুরু করছি। এক চুলায় একটু বেরেস্তা করে নিচ্ছি আর একটা পাতিলে একটু গরম পানি দিয়ে দিয়েছি। গ্যাসের যে পরিমাণে দাম বাড়ছে, জিনিসের যে পরিমাণে দাম বাড়ছে, কোনো কিছু এখন করতেও কিন্তু খুব বেশি ভয় লাগে। গ্যাসের যে পরিমাণে দাম বেড়েছে, দেখা যাচ্ছে যে একটু রান্না করতে গেলেও ইদানিং মনে হয় যে না জানি আবার কখন গ্যাসটা শেষ হয়ে যায়। আর আমার বাসায় কিন্তু আমি সম্পূর্ণটা ফিওরার খাবার থেকে শুরু করে সব কিছু আমি গ্যাসে করি, যার জন্য গ্যাসটা একটু বেশি ফুরায়। দেখা যাচ্ছে যে এক সিলিন্ডার 35 কেজির গ্যাস আনার পরে সেটা সর্বোচ্চ 2 মাস যায়, এর বেশি কিন্তু যায় না। আর গ্যাসের যে পরিমাণে দাম বাড়ছে, আসলে জিনিসের যখন দাম বাড়ে তখন কেন যেন মনে হয় যে সেই জিনিসটা যেন বেশি ফুরায়। তো যাই হোক, এক চুলাতে আমি পানি গরম দিয়েছি আর এক চুলাতে বেরেস্তা করে আমি এখানে এই যে বেরেস্তাটাকে সুন্দর মতো করে প্রসেস করে নিব। তো আমি মরক পোলাও থেকে শুরু করে রোস্ট করার ক্ষেত্রে আমি একটা কিন্তু সুন্দর একটা মিক্সড করে নিই এই বেরেস্তাটাকে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বেরেস্তার মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়েছি, বেরেস্তা দিয়েছি, তারপর একটু চিনি দিয়েছি, আর একদম লাস্টে হচ্ছে ঘি দিয়ে দিব। তো এখানে হচ্ছে ঘিটা দিতে এসে দেখছি যে ঘিটা শেষ হয়ে গিয়েছে। আর আজকে যে ব্লগটা এটা কিন্তু গতকালের। তো গতকালের ভিডিওটাই আজকে আমি সুন্দর মতো করে একটু সময় করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আদৌ জানি না যে কখন আপলোড দিব, কারণ দেখা যাচ্ছে একটু কাজের ফাঁকে যখন সময় পাবো তখনই কিন্তু একটু আপলোড দিব। তো এখানে হচ্ছে দেখেন, অনেক আপু আমার কাছে জানতে চান যে আপু আপনি বেরেস্তার মধ্যে যে মশলাটা দেন সেটার মধ্যে কি কি দেন। তো আমি আসলে সব সময় যে রেসিপিটা ডিটেলসে শেয়ার করি সেটা কিন্তু না, তবে আজকে হচ্ছে চেষ্টা করেছি যে একটা রান্না যেহেতু করছি আপনাদের সাথে একটু ডিটেলসে রেসিপিটা শেয়ার করব। তো ওখানে হচ্ছে বেরেস্তার মিক্সটা করে আমি এখানে চলে এসেছি। একটু পোলাওয়ের চাউল নিয়ে একটু সুন্দর মতো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। তো অনেক আপু আমার গত ভিডিও, বিশেষ করে আমি যখন ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছি, যারা আমার নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন, অনেক আপু কিন্তু আমার লাইফস্টাইল অফ দীপা যে পেজটা আছে ওখানে অনেক আপু আমার এই রাইস ডিসপেন্সারের জন্য অনেকেই নক দিয়েছে। আমি আসলে ভিডিও দিয়েছিলাম, আবার কয়েকটা ছবি পোস্ট করেছিলাম। তো যেহেতু আমি পেজগুলো এখন নিজে হ্যান্ডেল করি না, যার জন্য আমি আসলে দেখেছি বাট ওভাবে করে রেসপন্স করতে পারিনি। তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু বলে দিই। এই যে রাইস ডিসপেন্সারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পেজের, আর এটার প্রাইস হচ্ছে 2750 টাকা। আর এটা সম্ভবত আমাদের কাছে কিছু পিস থাকলেও থাকতে পারে। আপনারা হচ্ছে অবশ্যই আমার পেজ হোম হ্যাভেনে নক দিবেন। লাইফস্টাইল অব দীপাটা হচ্ছে ওটা আমি যখন একদম ফ্রি থাকি তখন কিন্তু আমি ওটা দেখি। তো এর বাইরে কিন্তু আসলে ওই মেসেঞ্জারটা কখনোই ওইভাবে ওপেন করাটা হয় না। তো আশা করছি যারা ওই প্রোডাক্টটার জন্য নক দিয়েছেন তারা কিন্তু আমাদের পেজে হোম হ্যাভেনে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আসলে আমি প্রত্যেকের
যে আলাদা আলাদা করে একটু বলবো সেই সময়টা পাচ্ছিলাম না। আজকে যখন ভয়েস ওভার করতে বসছে আমার কাছে মনে হলো যে রাইস ডিসপেন্সারটা নিয়ে আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিই। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন আসি হচ্ছে রেসিপিটাতে। আজকে যেহেতু একটাই রান্না করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো কি কি দিয়েছে আগে এটা বলে নিই। এখানে হচ্ছে প্রথমে আমি একটু তেল আর ঘি বেশি করে দিয়ে দিয়েছি, যদিও আজকে মনের মতো ঘি দেওয়া হয়নি, আসলে ঘিটা যেহেতু শেষ হয়ে গিয়েছে আজকে সব থেকে কিপটামো করে ঘি দিয়েছি, কারণ একবার হচ্ছে পোলাওয়ের মধ্যে দিতে হবে, আবার হচ্ছে রোস্টের মধ্যে। তো আশা করছি বুঝতে পারছেন, যারা রান্না করবেন অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিবেন। তো প্রথমে হচ্ছে আমি একটু কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, জয়ফল, জয়ত্রী, পেঁয়াজ, আদা, রসুন, জিরা এগুলো সব কিছু একসাথে আমি একটু বেশি করে ব্লেন্ড করে নিয়েছি। তো রোস্ট অথবা মোরগ পোলাওয়ের ক্ষেত্রে আমি যে জিনিসটা করি, অবশ্যই যেগুলো আমি মশলা বেটে নিই ওটাই মূলত আমার কাছে মনে হয় যে রোস্ট হোক আর মোরগ পোলাও হোক, ওটা টেস্টটা অনেকটা নির্ভর করে। আপনি মশলাটা যত সুন্দর মতো করে আপনার মতো করে গুছিয়ে দিতে পারবেন ততই কিন্তু ভালো লাগবে, কারণ এক একটা মশলার কিন্তু এক একটা টেস্ট। তো আমার কাছে মনে হয় যে একটাও যদি বাদ যায় সেক্ষেত্রে কেন যেন খাবারের টেস্টটা একটু কমে আসে। তো যাই হোক, আজকে যেমন মনে হচ্ছিল যে ঘি যেহেতু একটু কম ভালো হবে কিনা, যাই হোক চেষ্টা করেছি যতটুকু ছিল সুন্দর মতো করে দুটোতে দিয়ে ম্যানেজ করার। তো যাই হোক, একদম লাস্টে আমি একটু ঘন করে দুধ দিয়েছি। আর এই যে মোরগ পোলাওটা, এর মধ্যে কিন্তু আমি একটুও পানি দিইনি। তো সুন্দর মতো করে আস্তে করে ডিম জালে আমি বসিয়ে দিয়েছি, আর এই সাইডে রাইসটা বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার মোরগ পোলাওয়ের রেসিপিটা। একদম যখন পোলাওটা হয়ে এসেছে, একদম শেষে হালকা একটু নরম নরম যে একটু পানি থাকে ভেতরে, সেটা যখন ছিল তখন কিন্তু ওপরে মাংসগুলো সুন্দর মতো করে একদম দিয়ে তারপরে 20 মিনিট কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম। আর এই 20 মিনিটের মধ্যে একদম সুন্দর একটা স্মেল চলে এসেছে। তো যখন আমি এটা হচ্ছে রান্না করি, তখন আমার তামিম যে কতবার আমার কিচেনে আসছে, তো ও সবসময় এসে বলবে যে আম্মু, যখন তুমি রান্না করো তখন পুরো বাসাটাই বুঝে যে এটা তোমার হাতের রান্না। তো আসলে আমার বাসায় যারা রান্না করেন ওনাদের রান্নার হাতও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আর এক একজনের রান্না কিন্তু এক এক রকম। তবে আমি যেহেতু অনেক সময় আমার যে হেল্পিং হ্যান্ডরা আছেন ওনাদের উপরে নির্ভর করি, তো আমি চেষ্টা করি যে আমার মতো করে সব কিছু ওদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো মাশাআল্লাহ ওরাও কিন্তু পারে। আর আমি যদি বাসায় থাকি আমি কিন্তু কখনোই হেল্পিং হ্যান্ডকে দিয়ে রান্না করাই না, আমি রান্নাটা সুন্দর মতো করে বসিয়ে দিই, তারপরে ওরা দেখে শুনে তারপরে ওটা নামায়। তো এটা এজন্যই করি, আসলে দিন শেষে যত কাজই করি না কেন, যেটাই করি সেটা কিন্তু পরিবারের জন্য করি। তো ওদের যদি আমি মনের মতো কোনো কিছু রান্না করে দিতে পারি, বিশেষ করে আমার বাচ্চাদেরকে আর আমার হাজব্যান্ডকে, যেহেতু আমার বাচ্চারা আমার হাতে রান্না খুব পছন্দ করে, তো আমি সত্যি একটু সময় পেলেই কিন্তু রান্নাঘরে চলে আসি। তো মাঝে মাঝে ওর বাবা বলে যে বাইরের থেকে এসে এখন সরাসরি কিচেনে কেন যাওয়ার দরকার, একটু রেস্ট করো। তো আসলে সেই রেস্টটা একদমই কিন্তু হয় না। সকালে যত সময় আমি বাসায় থাকি, একদম সকালে দুপুরে রাতে রান্নাটা আমি একবারে সবাইকে সাথে নিয়ে করে ফেলি। তো সত্যি মাশাআল্লাহ এতটা ভালো হয়েছে, স্মেলটা একদম পুরো রান্নাঘর থেকে শুরু করে ডাইনিং রুমে খুব সুন্দর একটা স্মেল কিন্তু পাওয়া যাচ্ছিল। যদিও আসলে আমি যেদিন বেশি রান্না করি বা তাড়াহুড়া করি সেদিন খুব বেশি আমি খেতে পারি না, বাট এই মোরগ পোলাওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এটাই হচ্ছে আমি আজকে দুপুরে ওদের খেতে দিব। তো আসলে বাচ্চাদের যেটাই হোক না কেন, অল্প হোক আর বেশি হোক, ওদের মনের মতো রান্না করে দিতে পারলে আমার কেন যেন খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় শুধু যে আমি তা না, প্রত্যেকটা মায়েদেরই হয়তো দিন শেষে এটাই চাওয়া যে আমার বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক, ওরা ওদের পছন্দ মতো খাবারটা পাক, ওরা ওদের চাহিদা মতো জিনিসগুলো পাক। প্রতিটা বাবা মায়ের হয়তো এটাই চাওয়া থাকে। তো যাই হোক, আমি এখানে সুন্দর মতো করে আমি তামিম মুবিন তিনজন মিলে এটা কিন্তু টেবিলে খাবারটা সুন্দর মতো করে রেডি করে দিয়েছি। আর হচ্ছে আজকে অঙ্কুর নাই আমাদের বাসায়, ও হচ্ছে ওর ফুপির বাসায় আছে। তো এটা হচ্ছে আমরা সবাই মিস করছিলাম। তো ওর মামা তো বারবার করে বলছিল যে ছেলেটা থাকলে ভালো হতো। তো মাঝে মাঝে দেখাচ্ছে ওর মামা যেদিন বাসায় থাকে সেই দিনই কেন যেন ঘুরে ফিরে অঙ্কুর আর বাসায় থাকে না। তো এবার আবার ওর আম্মুকে আর ওকে ফোন করে বলছি যে তুমি এবার চলে
গেলে তোমাকে আর রাখবো না, কারণ তোমার মামা মন খারাপ করে যেদিন তোমার মামা বাসায় থাকে না, সেদিন তুমি চলে যাও। তো আসলে ও বুঝতে পারে না, অনেক সময় দেখা যাচ্ছে যে ওর মামা হুট করেই হয়তো দুপুরে বা দেখা যাচ্ছে যে ছুটির দিনগুলোতে থাকে, আর ওরও কাজ পড়ে যায়, আর ওর ফুপি যেহেতু কাছেই থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওর ফুপির বাসাতেই যায়। তো এই আর কি, যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম হচ্ছে বসুন্ধরাতে। তো বসুন্ধরাতে আমার একটা জিনিস নেওয়া ছিল আর কি। তো অনেক কিছু যে কিনবো সেটা না, আসলে স্বর্ণের যে দাম, স্বর্ণের গায়ে তো হাত দেওয়ার মতো অবস্থা নাই। তো এখানে হচ্ছে আমি একটা ব্রেসলেট দেখছিলাম, তো আমার হচ্ছে বেশ আগে, প্রায় এটা 2015 না 16 সালে খুব শখ করে একটা একটু ভারী করে ব্রেসলেট বানিয়েছি। তো ওটার একটা ডিজাইনটা আমার একটু কম পছন্দ, যার জন্য ওটা হচ্ছে সবসময় পরা হয় না। তো বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম যে একটা সিম্পলের মধ্যে একটা ব্রেসলেট নিব। তো ভাবছি আচ্ছা স্বর্ণের দাম একটু কমুক তারপরে নিব। তো আসলে স্বর্ণের দাম তো কমার কোনো খবরই নাই। আসলে গতকাল কিন্তু স্বর্ণের ভরি ছিল হচ্ছে 2,50,000 টাকা। তো যাই হোক, একটা স্পেশাল ডেও ছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গতকাল ছিল হচ্ছে আমার বার্থডে। তো এই জন্য আর কি ওর বাবা একটু জোর করেই বলছিল যে যাও, যে দেখো একটু, দেখাচ্ছে যে যতটুকুর মধ্যে নিলে হয় ততটুকু এখানে নাও। তো যাই হোক, এখানে আমি 7 আনার মধ্যে একটা ব্রেসলেট নিয়েছি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে কেনাকাটা, আমাদের সারাদিনের ঘোরাঘুরি। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, যদি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।